সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা। সরকারের কাজে আস্থা রাখার আহ্বান। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে ওঠার আশা প্রধানমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান। তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামাত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতিকে দায়ী করলেন জ্বালানি মন্ত্রী। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ছিল রাজনৈতিক দুর্ভিসন্ধি। হাওড়ে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁধ ধসের শঙ্কা এবং রোহিঙ্গা ঝলে বনভূমিতে বন্ধ কৃষিকাজ। নাফ নদীতে আরাকান আর্মির ভয়ে জেলে। অপরাধ বাড়ায় উদ্বেগ, দ্রুত প্রত্যাবাসন সহ 7 দাবিতে আন্দোলনে স্থানীয়রা। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেহাল মহাসড়ক ঠিক করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সরকারের কাজে আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সকালে আকাশপথে পূর্ণভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। ওই বৃষ্টি তো পরে হয়েছে। পরে শহরের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে যান সরকার প্রধান। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার কথা জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতে 2 লেন করার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাআল্লাহ ভোগ করতে হবে না। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প এই সিলেটে উদ্বোধন করেছেন সরকার প্রধান। তিনি বলছেন, জনগণকে সঙ্গে নিয়েই তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি। তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো শুকনা মৌসুমটা শুরু হলে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিলেট। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেন তিনি। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোর শিক্ষার্থী আর খুদে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের পরই গগন বিদারী উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। নির্ধারিত মঞ্চে আসন গ্রহণের পর খুদে প্রতিযোগীদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তিনি। বক্তব্যে নতুন করে স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান সরকার প্রধান। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছে ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে খুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, তৃণমূল থেকে যেমন পেশাদার খেলোয়াড় তারা উঠিয়ে আনবেন, একই সঙ্গে এই খেলোয়াড়রাই আগামীতে আন্তর্জাতিক বিশ্বে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। একই সঙ্গে আর্থিক সচ্ছলতা এনে দেবেন প্রতিটি পরিবারকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিলেট। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামাত। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতিসংঘে প্রতারণার শামিল বলে অভিযোগ দলটির নেতাদের। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় গণমিছিল করেছে 11 দল। জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের উত্তাপ সংসদ ছাপিয়ে গড়িয়েছে রাজপথে। আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে জেলায় জেলায় গণমিছিল করে জোটটি। এতে তৃণমূলের জামায়াত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত, এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আর এটা যদি মানা না হয়, আজকের প্রবন্ধকার সংকট বলেছেন সাংবিধানিক সংকট তৈরি হবে। এদিকে দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিরোধী জোট। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করবে এনসিপি। তারিফ রহমান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত। রূপল, আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে গণতন্ত্রের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের ইঙ্গিত দিয়েছে জামাত।
এই যে রাজনীতিতে আবারও আন্দোলন, এটি কিসের ইঙ্গিত দিচ্ছে? রাজনীতিতে আবারও আন্দোলন হচ্ছে এটি আসলে দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় হয়েছে, আমরা দেখেছি। এটি একটি গণতান্ত্রিক অধিকারও বটে, তবে সেটি যেন অনেক বড় কোনো ক্ষয়ক্ষতির কারণ না হয়, এবং সেটির একটি কথা কিন্তু এর মধ্যে দুই দলের, সরকার দল এবং বিরোধী দল দুই দলেই মোটামুটি সহনীয় পর্যায়ে দেখেছি আমরা সংসদ ভবন কেন্দ্র করে, এবং সংসদের প্রথম অধিবেশনে এর মধ্যে শেষ হয়েছে, এবং ত্রয়োদশ সংসদের যে প্রথম অধিবেশনটি সেই অধিবেশনের মধ্যেও সরকার দল বলেছিল যে, এবং বিরোধী দল তারাও বলেছিল যে এই সংসদটি হবে সব সংকট সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। তবে সেই সংকট সমাধানের কেন্দ্রবিন্দু সেখান থেকে ছাপিয়ে এখন আবার রাজপথে, সেটি কিন্তু একটি শঙ্কার বিষয়। তো আমরা দেখতে পারি যে রাজপথে 11 দল, অর্থাৎ 11 দলের যে জোটটি আছে বিরোধী দলের, সেই জোট তারা এর মধ্যে বেশ কিছু কর্মসূচি দিয়েছে, এবং এর আগে আমরা দেখেছি গণভোটের দাবিতে, গণভোটের রায়ের সেই দাবি বাস্তবায়ন করার জন্য জামাত এর আগেও মিছিল করেছে রাজপথে, এবং আজকে 11 দলীয় জোট তারা যে কর্মসূচি বাস্তবায়ন করেছে, গণভোটের রায়ের বাস্তবায়নের জেলায় জেলায় মিছিল করেছে। গণভোটের রায় না মানলে রাজপথেই দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামাত। এটি সংসদ ভবন থেকে বিভিন্ন সময় ওয়াকআউট করার পরেও আমরা দেখেছি সেই একই কথা বলতে। ঠিক শেষ লাইনটিতে রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করার ঘোষণা দিয়েছে এনসিপির এটি নিজস্ব কর্মসূচি, এবং তারা বলছিল যে যতদিন পর্যন্ত গণভোটের জাতীয় রায়, অর্থাৎ 70% লোক যে ভোট দিয়েছে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেটির রায় যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন করবে, এবং সেটি জনগণকে সাথে নিয়ে। এটি বিরোধী দলের কথা। তবে সংবিধান সংস্কার নিয়ে নানান চড়াই উতরাই পার করেছে এই সংসদ, এবং 133টি যে অধ্যাদেশ সেটিকে বিল আকারে উঠানো হয়েছিল, এবং তার আগে একটি দুই দল মিলে তারা একটি কমিটি গঠন করেছিল, এবং সেই কমিটির ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেই সিদ্ধান্তের মধ্যে আবার 20টি কিন্তু সংসদে তোলা হয়নি, এবং সেই 20টি কেন তোলা হয়নি, সেদিন কিন্তু এই বিরোধী দলীয় জোট তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিল, এবং সময় শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ 90 দিনের যে একটি সময়সীমা নির্ধারণ করা ছিল সেই 90 দিনের সময়সীমার মধ্যে এটি সুরাহা করা যায়নি, এবং এটি আসলে কার্যত বাতিল হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, এবং সময়সীমা শেষের কারণে। তবে সেই দিনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল একটি আশার কথা, সেটি হচ্ছে চাইলে এটি আবার পরবর্তীতে তারা আলোচনা করতে পারে। তবে সেটির ক্ষেত্রে আসলে সেই আশ্বাসে বিশ্বাসী নয় বিরোধী দল, যা বোঝা যাচ্ছে, যে কারণেই আমরা রাজপথের আন্দোলন দেখতে পাচ্ছি। রূপল, গণভোট হয়েছে এবং সংসদে গণভোট নিয়ে কথা হয়েছে, এর মাঝে আবার 11 দল এটি নিয়ে এক ধরনের গণমিছিলও করেছে, এটি নিয়ে বিএনপি কি বলেছে? এ নিয়ে বিএনপি নিশ্চয়ই সরকার এখন গঠন করেছে, এবং তারাও বলেছে যে রাজপথে যেন কোনো সহিংস আন্দোলন না হয়। আমরা আসলে আজকে সেই নিয়ে তাদের নেতারা কথাও বলেছেন। সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে জামায়াত, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। জানান উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একমত হয়নি বিএনপি, এ বিষয়ে সংসদে সমাধান হবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান জানান তারা। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান নজরুল ইসলাম খান। যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। রাজধানীর শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন জামাত সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা, এর সমাধান সংসদে হবে বলেও জানান তিনি। জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম, জামাতের নেতৃত্বে 11 দল, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। আমি আশা করব সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বিতর্ক বাদ দিয়ে অর্থনৈতিক অবস্থার উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব আবার কখনো হাসান ওয়ালি। সময় সংবাদ, ঢাকা। রোজা, আর রূপল, আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগেই আপনি বিএনপি আসলে এই বিষয়টি নিয়ে পুরো বিষয়টি নিয়ে কিভাবে দেখছে এই কর্মসূচিটি। আসলে সংসদে যখন আলাপ আলোচনা হচ্ছিল ঠিক তখন যখন পুরোপুরি সুরাহা হয়নি তখন একটি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং সংসদে আইনমন্ত্রী সেটিকে প্রস্তাব দিয়েছিলেন, স্পিকারও বলেছেন। 17 সদস্য বিশিষ্ট সেই কমিটির যে প্রস্তাবনা তার মধ্যে 12 জন সরকার দলে এবং বাকি 5 জন বিরোধী দল থেকে নাম চাওয়া হয়েছে। তবে সেদিন বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে তারা আসলে বিবেচনা করবেন যে নাম দিবেন কি দেবেন না এবং তাদের বোঝাপড়ার বিষয় আছে, তারা আলোচনার পরে তারপর সেটিকে জানাবে। কারণ ঠিক একটি শব্দের বিষয়ে বিরোধী দল এর আগেও আপত্তি তুলেছে, সেটি হচ্ছে সংবিধান সংশোধন নাকি সংস্কার। সংস্কার এবং সংশোধন এই দুটির মধ্যে তারা একটি মত পার্থক্য দেখতে পাচ্ছেন। অন্যদিকে সরকার দল বলছে যে এর মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আপনি দেখেছেন যে রিপোর্টটিতেও বলা হয়েছে যে বিরোধী দলের সরকার দলের যে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন যে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই আন্দোলন, অন্যদিকে রাষ্ট্রবিরোধী কাজ করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। এটি নজরুল ইসলাম খান বিএনপির আরেকজন সিনিয়র লিডার তিনি এটি বলেছেন। অর্থাৎ এটি কিন্তু একটি অন্যরকম ইঙ্গিত দিচ্ছে যে যদি কোনো রকম সহিংস আন্দোলন বা এরকম কোনো অন্যদিকে কোনো রূপ নেয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তারা ব্যবস্থা নেবে। অন্যদিকে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল, যেটি আমি একটু আগে বলেছিলাম। কারণ অধিবেশনের শেষের দিকে এসে এই কমিটির প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই প্রস্তাবনার পক্ষে বিরোধী দলকে আমরা আসলে সাড়া দিতে দেখিনি যে কোন 5 জন তাদের সেই কমিটিতে যোগ দেবেন অথবা যোগ দিবেন কি দিবেন না, এবং সংবিধান সংস্কার নাকি সংবিধান সংশোধন পরবর্তী অধিবেশনে এই যে অধ্যাদেশগুলো এখনও বাতিল অবস্থায় আছে সেটিকে পুনর্জাগরণ করে গণভোটের রায়ের বিষয়ে কি আবারও তোলা হবে কিনা, এবং যে বিষয়গুলো বিএনপি একমত হয়নি অথবা নোট অফ ডিসেন্ট ছিল বা বিরোধী দলের সাথে তারপরে যে সমঝোতাগুলো হয়েছিল সেক্ষেত্রে অভিযোগ বিরোধী দলের ছিল যে 133টি অধ্যাদেশের মধ্যে যে 20টি সেই 20টির মধ্যে যে কথাগুলো তাদের কমিটিতে জানানো হয়েছিল বা একমত হয়েছিল সেই সব বিষয়েও সরকার দল পরবর্তীতে কিছুটা এলোমেলো করে সেগুলোকে সংসদে উপস্থাপন করেছে শেষের দিকে তড়িঘড়ি করে, এবং সেই তড়িঘড়ি করে যে উপস্থাপন করেছে সেই বিষয়টি নিয়েও তাদের একটা আপত্তি ছিল। তবে সে সময় এতগুলো অধ্যাদেশ একসাথে মাত্র 5 দিনের মধ্যে সেটাকে আসলে বিল আকারে পাশ করতে হবে সেটা একেবারে তাই। আমরা আসলে আশা রাখি যে এটির দ্রুত একটি সমাধান হবে। আমরা প্রত্যাশা রাখি যে কোনো সহিংসতা নয়, একটি সমঝোতার মধ্য থেকেই একটি সমাধান আসুক এবং সেই সমাধানের কল্যাণ জনগণ বা রাষ্ট্র সবাই মিলেই আমরা ভাগ করে নিই। একেবারে তাই। রূপল আপনাকে ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত ছিলেন সহকর্মী সানভীর রূপল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বাস্থ্য খাতের উন্নয়নের সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে এবারের ডিসি সম্মেলনে। প্রস্তাবের মধ্যে আছে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনের বিষয়টিও। কাল 4 দিন ব্যাপী সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে প্রতি বছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমেই নেওয়া হয় কার্যকর সিদ্ধান্ত। অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে রোববার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আগের দিন শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় 34টি অধিবেশনে ডিসিদের দেয়া 1729টি প্রস্তাবের মধ্য থেকে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
করতে থাকে, পর্যবেক্ষণ করতে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম সহজলভ্য করা, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দরে স্থাপন, জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপন সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডিসিরা। জনগণের কাছে বর্তমান যারা সরকার আছেন তাদের জবাবদিহির একটা প্রসঙ্গ আসছে। ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন, তাদের সাথে ইন্টারাকশন করা যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধু দলবাজি করে লাভ হয় না। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আপনি যদি দক্ষ না হন, সৎ না হন, শুধু চিল্লাচিল্লি করে আর দলবাজি করে লাভ হয় না। রাজনৈতিকভাবে ব্যবহার হওয়াটা সরকারি কাজে যদি এটার এফেক্ট করে তাহলে পরে এটা ঠিক না। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে নেওয়া প্রস্তাবের 44% এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কি কি কাজ করতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের পেছনে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে স্বীকার করলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পাম্পে দীর্ঘ সারির পেছনে যেমন ছিল রাজনৈতিক উদ্দেশ্য, তেমনি সংকটে জ্বালানি বিভাগের নির্দেশনায় কাজ করেনি বিপণন কোম্পানিগুলো। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকদের তীব্র ভোগান্তি। জ্বালানি তেলের সংকটে প্রায় 2 মাস ধরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে দাম আর সরবরাহ বাড়ানোর পর এখন বদলেছে সে চিত্র। সংকটের জন্য এতদিন আতঙ্কিত হয়ে বেশি তেল কেনা আর মজুদ প্রবণতাকে দায়ী করলেও এবার কিছুটা সুর বদলালেন জ্বালানি মন্ত্রী। মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। জ্বালানি সংকট আর লোডশেডিং এর প্রসঙ্গ টেনে নিজস্ব সম্পদ অনুসন্ধানে জোর দেন মন্ত্রী। পেট্রোল পাম্পের লাইন যেতে যেতে না যেতে আবার বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেল। এই যে সব প্রবলেমগুলো আছে, এগুলোকে ওভারকাম করতে পারে আমার দেশীয় সম্পদ যদি আমরা আহরণ করতে পারি এবং দিতে পারি আর কি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 5 বছরে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। কিভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়, যারা সোলারকে ব্যবহার করে বেশি তাদেরকে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি। মন্ত্রী জানান, জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরি করবে সরকার, যা হবে বিনিয়োগ বান্ধব। এই পলিসিটা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। হামু উপসর্গে আরো 4 শিশুর প্রাণহানি, সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারও অসুস্থ হচ্ছে অনেকে। 1.5 মাস বাড়তি যত্ন, ভিটামিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটছে অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে চাষিরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লই এক গ্রামের আজ এরা তাকে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধানের গেরাবাতি, এই যে ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনে কি পাইবো? আগামী 1 সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাঁধ, এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনো 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা বালান শুকাইতে পারে না, এটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল এটা আমরা এটা লই
বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতো তো আমরা উপায়ই নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে, এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1,5-2 হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো শাসনা দিয়ে 1,000 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1,432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8,000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীতে এখনই জলাবদ্ধতায় বর্ষা মৌসুম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পানি নিষ্কাশনে 1700 কোটি টাকার প্রকল্প নিয়েছে 2 সিটি। তবে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কাজে আসবে না কোনো প্রকল্পই। বিস্তারিত সাইফুল ইসলামের ছবিতে রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকা। কোমর সমান পানিতে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেন সংস্কারের কাজ শুরু করেছে মিরপুর কাজীপাড়া এলাকায়। 1 মাস ধরে চলা খোঁড়াখুড়িতে কোথাও ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার সরু বাসে খোলা ড্রেন পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। আমি গতকালকেও দেখেছি একজন পড়ে গেছে। খুব দ্রুতই এটা ইয়ে করা উচিত, ঠিক করা উচিত। এলাকাবাসীর খুব পুরনো পাইপ অক্ষত থাকা সত্ত্বেও বসানো হচ্ছে নতুন পাইপ। পার্থক্য মাত্র 6 ইঞ্চি, যা দিয়ে সহজেই বের হবে না ময়লা আবর্জনা। অথচ এই কাজের টেন্ডারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 12 থেকে 38 কোটি টাকা। যদি ওই মাথা দিয়ে পানিটা না যায়, আপনি সারা বছর যদি পানি এটা পরিষ্কার করেন, তাতে কিন্তু বেনিফিট আসবে না। 2024 থেকে 26 এই 2 অর্থ বছরে বাজেট নথি বলছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশন বলছে, বিগত সময়ের অনিয়ম কাটিয়ে নতুন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। দীর্ঘ 15 বছরে পরিষ্কারই হয়নি। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে করার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে করছি। যদি করে থাকে তাই সে দেশের ছাড় পাবে না, বলছে এটা আমার জন্য একটা সুবিধা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিকল্পনাবিদ বলছেন, জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করলেও ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় ও কঠোর জবাবদিহিতা। শত শত কোটি টাকা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই পুরো নেটওয়ার্কটাকে তৈরি করা, ব্যবস্থাপনা করা, ময়লাগুলো জমে না থাকে সেটা করা, সেই দিকে কোনো ধরনের আগ্রহ নাই। সরকারি বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 2 অর্থ বছরে খরচ করা হয়েছে 2 থেকে 2,500 কোটি টাকা, যার বাস্তবিক ফল এই হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোমর পরিমাণ পানি। সরকারি এসব কাগজে কলমের প্রকল্পের বাস্তবিক ফল কিন্তু কোনোই পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন যে এসব প্রকল্প যদি জবাবদিহিতার আওতায় আনা না হয়, তাহলে রাজধানীর যে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা তা কখনোই নিরসন করা সম্ভব নয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়ছে ডাকাতির সংখ্যা। রাজধানীর ডামরা এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় পেশাদার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, জামিনে বেরিয়ে অনেকে জড়াচ্ছেন আগের পেশায়। 2023 সালের 31 জানুয়ারি সন্ধ্যা 6:30 কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় নবকলি পরিবহনের বাসটি গতিরোধ করে র্যাবের পোশাক পরা 5 জন প্রবেশ করে। দাবি করেন 2 জন আসামি আছে বাসটিতে। বাসে থাকা 2 জন স্বর্ণ ব্যবসায়ীকে তারা অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা 71 লাখ টাকা ছিনিয়ে নির্জন জায়গায় হাত পা বেঁধে ফেলে দেয়। জামিনে বেরিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই একই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল 10টায় রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আল আমিন ওরফে মোটা আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, র্যাবের 6টি কটি, হ্যান্ডকাপ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি।
এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। র্যাব বলছে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল চক্রটি। একই কাজ করবে বিধায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সন্ত্রাসীদের অন্তকোন্দলের রাজধানীতে বেড়েছে কিলিং মিশন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নাগরিকের নিরাপত্তায় শীর্ষ সন্ত্রাসীদের দমনে চলছে কার্যক্রম। হুঁশিয়ারি দেয়া হয়, মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবে না নতুন করে কোনো সন্ত্রাসীকে। গেল 28 এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটনকে। সাম্প্রতিক এমন ঘটনায় হুমকিতে রাজধানীর নিরাপত্তা। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে তেমন কোনো শীর্ষ সন্ত্রাসী নেই। আগে যারা ছিল তাদের সহযোগীরাই চালাচ্ছে অপরাধ কার্যক্রম। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিডি হওয়ার কিছু নেই। শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার কথা জানিয়েছে র্যাবও। মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, অপরাধের প্রমাণ পেলেই আইনের আওতায় আনা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের। বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথে আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার পাশাপাশি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই দমনের কথাও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প। তেহরানকে টোল দেয়া জাহাজে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, বলছে আইআরজিসি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় দেয়ায় জীবিকায় প্রভাব পড়েছে স্থানীয়দের। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচলে অপরাধেও বেড়েছে উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দফার দাবিতে এবার আন্দোলনে স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 10,000 একর বনভূমিতে চাষাবাদ করে জীবিকা চলত স্থানীয়দের। নাপ নদীতে মাছ আর কাঁকড়া শিকার ছিল আয়ের উৎস। 2017 সালের 25শে আগস্ট রোহিঙ্গা আগমনের পর 9 বছরে সেই পথ প্রায় বন্ধ। বনভূমিতে বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফের বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। দাবি, ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ সহ 7 দফা বাস্তবায়ন। রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে গিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, সেজন্য আমাদের যারা স্থানীয় জনগোষ্ঠী আছি আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তেছে। বনভূমি উজাড় ও পাহাড় কেটে স্থায়ী আবাসনের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চেষ্টা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করছে অভিযোগ সচেতন মহলের। অবিলম্বে এই সমস্ত পুনর্বাসনের মতো প্রকল্প যদি বন্ধ করা না হয়, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা বলতে বলতে যদি শেষ পর্যন্ত কেউ না শুনে, তাহলে এখানে সকল মানুষ মিলে আমরা আন্দোলন সংগ্রাম করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। আগামী 27 সাল থেকে একটা রিফিউজিও 27 সালের ভিতরে একটা রিফিউজিও বাংলাদেশে আর থাকবে না। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তার বিপরীতে স্থানীয় বাসিন্দা রয়েছেন প্রায় 5 লাখ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে গেছেন 74,000-এর বেশি কর্মী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধ
যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে, সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই তিনটা দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো। সৌদি আরব যেটা যাচ্ছে এখানে আমার বোনের হাজব্যান্ড আছে। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। হাসপাতালে ভর্তি হয়েছে 1024 জন। এদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারও অসুস্থ হচ্ছে অনেক শিশু। 6 বছরের ওমর ফারুক করুণ চাহনিতে হাসপাতালের দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। 5 মাস আগেই মাকে হারিয়েছে সে। হামে আক্রান্ত হয়ে মায়ের আদরটুকু জুটছে না কপালে। চোখের সামনে তার যন্ত্রণা দেখে কষ্ট হচ্ছে স্বজনদেরও। অন্য হাসপাতালে বলছিল আইসিইউতে ভর্তি করার জন্য, পরে হেরা বলছে আইসিইউতে ভর্তি করার লাগবে না, নর্মালি ভর্তি করার, পরে নর্মালি ভর্তি হয়েছে। এখন আগে থেকে এখন একটু ভালো আছে। হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় এখন 4 থেকে 6 বছরের শিশুদের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু নিউমোনিয়া সহ অন্যান্য জটিল রোগ নিয়ে ভর্তি হচ্ছে। তবে সঠিক সময়ে হাসপাতালে আনায় শারীরিক সুস্থতা ফিরে পাচ্ছেন অনেক শিশু। প্রথম রয়েছে, এরপরে বোনে রয়েছে, তখন এই জায়গায় আনছি, এখন ট্রিটমেন্ট চলতে আছে। হামের থেকে এখন নিউমোনিয়াটাই রয়েছে। হাম ভালো হয়েছে, নিউমোনিয়া একটু বেশি, তো এটা সময় লাগবে বলছে। চিকিৎসা নেয়ার পরেও কিছু শিশু আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসা নেয়ার প্রথম 1.5 মাস স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলার আহ্বান জানান চিকিৎসকরা। এটা ভাইরাল ডিজিজ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাচ্ছে। এই জন্য ভালো হয়ে গেলেও 1 থেকে 1.5 মাস কিন্তু ওর ইমিউনিটি আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগে। 1 থেকে 1.5 মাস এই সময়টা কিন্তু ওর ইমিউনো সাপ্রেসড কন্ডিশনেই আছে। এই সময় একটা ভালো হলেও বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে অন্য আর একটা আক্রান্ত হচ্ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সংঘাত অবসানে ইরানের দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সমঝোতা না হলে ফের যুদ্ধ শুরু হবে। তেহরানকে টোল দেয়া জাহাজে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। ইরানের বন্দর ও নৌপথ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধশত বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। হরমুজ প্রণালীতে চলাচলকারী যেসব জাহাজ ইরানকে টোল বা ফি দেবে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংকট কাটাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে নতুন প্রস্তাব দেয় ইরান। তবে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I will tell you we're doing very well. You cannot give Iran a nuclear weapon. Because they would use it on a place called Israel very quickly, and they would use it in the Middle East, and they'd use it in Europe, and I guess we'd be next, and it's not going to happen. Don't worry about it. অন্যদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানজান অঞ্চলে বিস্ফোরণে আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে ইয়েমেন উপকূল থেকে এমটি ইউরেকা নামে টোগোর পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে অস্ত্রধারীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামাত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। এবং হাওড়ে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।